প্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ আছো। আমরা আমাদের নিয়মিত অনলাইন ক্লাসে আবার ফিরে আসছি। আজকের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের অনলাইন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আমরা দশম অধ্যায় নিয়ে পড়ছিলাম এবং দশম অধ্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বিগত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা বিমার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকটির নাম হচ্ছে বীমা চুক্তির অপরিহার্য উপাদান, এসেনশিয়াল এলিমেন্টস অফ দ্য কন্ট্রাক্ট অফ ইন্স্যুরেন্স। দ্যাট মিনস হচ্ছে একটি বীমা চুক্তি করতে গেলে কিছু কিছু বিষয় আমরা ওভারলুক করতে পারবো না। অবশ্যই এগুলোকে আমাদেরকে খেয়াল রেখেই বীমা চুক্তিটি সম্পাদন করতে হবে। ওই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলা হচ্ছে দুটি ভিত্তিতে এই অপরিহার্য উপাদানগুলোকে বিবেচনা করা হয়। একটি হচ্ছে চুক্তি সংশ্লিষ্ট আইনগত উপাদানসমূহ। তার মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে দুটি পক্ষ। দ্যাট মিনস হচ্ছে আমরা জানি একটি বীমা চুক্তি সম্পাদন করার জন্য বেসিক্যালি দুইটি পক্ষ অবশ্যই থাকতে হবে। তার মধ্যে একটি পক্ষ হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান, যেই পক্ষটি বেসিক্যালি ক্ষতিপূরণ প্রদান করার অঙ্গীকার দিয়ে থাকে। আরেকটি পক্ষ হচ্ছে বীমা গ্রহীতা। বেসিক্যালি একজন ব্যক্তি যখন তার জীবন অথবা তার মূল্যবান সম্পত্তির ভবিষ্যৎ ক্ষতি হওয়ার যে সম্ভাবনা, সেই সম্ভাবনার দরুনে একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিপরীতে অন্য আরেকটি পক্ষ থেকে সম্পত্তিটির ক্ষতিপূরণ আশা করে, তখন সেই পক্ষটিকে আমরা বীমা গ্রহীতা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিপরীতে বীমা গ্রহীতাকে তার সম্পত্তির ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার প্রদান করে, আর বীমা গ্রহীতা যে একটি নির্দিষ্ট প্রিমিয়াম নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রদান করার মাধ্যমে তার সম্পত্তিটির ক্ষতিপূরণ পাওয়ার আশা করে। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বেসিক্যালি দুইটি পক্ষ নিয়েই বীমা ব্যবসায়ীটা তৈরি হয়ে থাকে। দুইয়ের অধিক পক্ষ থাকতে পারে। এর পরের যেই উপাদানটি সেটি হচ্ছে বৈধ প্রতিদান ও উদ্দেশ্য। দ্যাট মিনস হচ্ছে একটি বীমা ব্যবসায় প্রতিষ্ঠিত হতে হলে প্রতিদানটি যেমন বৈধ হতে হবে, ঠিক ওই বীমা ব্যবসায়ের উদ্দেশ্যটাও হতে হবে বৈধ। চুক্তির আরেকটি অপরিহার্য উপাদান হলো এর প্রতিদান ও উদ্দেশ্যের বৈধতা। বীমা চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষের প্রদত্ত প্রতিদান অবশ্যই অর্থে পরিশুদ্ধ, তাই অবৈধ কোনো কিছুর এক্ষেত্রে প্রতিদান হওয়ার সুযোগ নেই। এরূপ চুক্তির উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হবে। অন্যের বিপদের ঝুঁকি নিজ কাঁধে বহনের কল্যাণকর উদ্দেশ্য এক্ষেত্রে ক্রিয়াশীল থাকে। দ্যাট মিনস এইখানের মধ্যে যে বিষয়টি বোঝাচ্ছে সেটা হচ্ছে তাদের উদ্দেশ্য অবশ্যই বৈধ হতে হবে এবং তারা ব্যবসায়িক চিন্তাধারায় ঠিকই তারা ব্যবসা করবে, কিন্তু কথা হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান অবশ্যই চিন্তা করতে হবে যে তাদের যে কমিটমেন্ট প্রদান করা হয়েছে, যেই ক্ষতিপূরণটা তারা প্রদান করার অঙ্গীকারবদ্ধ হয়েছে, সেই ক্ষতিপূরণটা তারা যাতে ঠিকঠাক মতো প্রদান করতে পারে সেই বিষয়টি তারা সবসময় খেয়াল রাখতে হবে। এর পরের উপাদানটি হচ্ছে পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা। আমরা বেসিক্যালি জানি বীমা করতে গেলে একটি বীমা চুক্তি সম্পাদিত হতে হয় এবং 1932 সালে কিন্তু আমরা পড়ে এসেছিলাম অংশীদারি আইনের ক্ষেত্রেও চুক্তি সম্পাদনের কিছু যোগ্যতা পূরণ না হলে কিন্তু চুক্তি সম্পাদন করতে পারে না, এবং সেটা কোম্পানি আইনের ক্ষেত্রে একই বিষয়। সো আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাই সাধারণ চুক্তির ন্যায় বীমা চুক্তিও উভয় পক্ষের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে। 1872 সালের চুক্তি আইনের 11 ধারা অনুযায়ী প্রত্যেক ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য যদি সে স্বদেশীয় আইন অনুযায়ী সাবালক হয়। দ্যাট মিনস 18
উপরে বয়স হতে হবে, যদি তার মস্তিষ্কে বিকৃত না ঘটে, দ্যাট মিনস হচ্ছে পাগল না হন, এবং আইন অনুযায়ী চুক্তি সম্পাদনের অযোগ্য ঘোষিত না হন, তাহলেই তিনি চুক্তি সম্পাদন করতে পারবে। বাংলাদেশে সাবালক বলতে নারী পুরুষ নির্বিশেষে 18 বছর পূর্ণ হওয়াকে বোঝায়। ব্যক্তি বলতে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানিকেও বোঝানো হয়ে থাকে। এর পরের যেই বিষয়টি আসছে সেটা হচ্ছে নির্দিষ্টতা। দ্যাট মিনস হচ্ছে একটি বীমা চুক্তি সম্পাদন করতে হলে প্রত্যেকটি বিষয় নির্দিষ্ট হতে হবে, সম্পত্তিটি নির্দিষ্ট হতে হবে যে কোন সম্পত্তির উপর বীমাটি করা হচ্ছে, কত সময়ের জন্য করা হচ্ছে সেটি নির্দিষ্ট হতে হবে, কতদিন পর পর প্রিমিয়ামটি প্রদান করতে হবে এবং কত টাকা করে প্রদান করতে হবে সেটা নির্দিষ্ট থাকতে হবে। ইন ফিউচারে টাইম লিমিট শেষ হওয়ার পরে বীমা গ্রহীতাকে টাকাটি প্রদান করার ক্ষেত্রে কিস্তিটা কিভাবে প্রদান করতে হবে সেটি নির্দিষ্ট থাকতে হবে। দ্যাট মিনস ইন টোটাল প্রত্যেকটি ব্যাপার বীমা চুক্তিতে স্পষ্ট করে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি কি কারণে ঝুঁকির উদ্ভব হলে, দ্যাট মিনস হচ্ছে কারণগুলো, কোন কোন কারণে সম্পত্তিটার ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করতে হবে সেগুলো নির্দিষ্ট থাকবে, বীমাকৃত অঙ্ক কত হবে সেটা নির্দিষ্ট থাকবে, প্রিমিয়ামের হার কত হবে সেটা নির্দিষ্ট থাকবে, তা পরিশোধ কিভাবে করবে সেটা নির্দিষ্ট থাকবে, বীমা পলিসির মেয়াদ কত হবে সেটা নির্দিষ্ট থাকবে। প্রত্যেকটা বিষয় এখানে নির্দিষ্ট করা থাকবে। এর পরের যে অপরিহার্য উপাদানটি রয়েছে সেটি হচ্ছে লিখিত। আমরা জানি সাধারণত একটি চুক্তি মৌখিক হতে পারে, লিখিত হতে পারে, লিখিত ও নিবন্ধিত হতে পারে। সাধারণভাবে বলা হচ্ছে চুক্তি মৌখিক, লিখিত বা লিখিত ও নিবন্ধিত যে কোনো ধরনের হওয়ার বিধান থাকলেও বীমা ব্যবসায়ের ক্ষেত্রে এরূপ চুক্তিকে অবশ্যই লিখিত হতে হবে। কারণ হচ্ছে মৌখিক চুক্তিটা কোনোভাবেই কিন্তু গ্রহণযোগ্য না, সেটা বর্তমানের জন্য হোক, ভবিষ্যতের জন্য হোক, অথবা আইনগত ভিত্তিতে হোক। এই জন্য বীমা গ্রহীতাকে বীমা পলিসি খোলার আবেদন ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় দলিলপত্র সহ বীমাকারীর নিকট জমা দিতে হয়। বীমাকারী তা গ্রহণ করে প্রিমিয়াম প্রদানের নির্দেশ দিলে এবং প্রিমিয়াম প্রদত্ত হলে বীমা চুক্তি সম্পাদিত হয়ে থাকে। সো ইন টোটাল আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। তার মধ্যে প্রথমটি ছিল দুটি পক্ষ, অবশ্যই দুটি পক্ষ থাকতে হবে, বৈধ প্রতিদান ও উদ্দেশ্য থাকতে হবে, পক্ষসমূহের চুক্তি সম্পাদনের যোগ্যতা থাকতে হবে, নির্দিষ্টতা থাকতে হবে এবং লিখিত থাকতে হবে। এর পরের যে ক্যাটাগরিতে উপাদানগুলো নিয়ে আলোচনা করছে তার মধ্যে বলা হচ্ছে বীমা ব্যবসায় সংশ্লিষ্ট উপাদান সমূহের মধ্যে প্রথমটি হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। আমরা জানি বীমাযোগ্য স্বার্থ বলতে বীমা গ্রহীতার বীমাকৃত সম্পত্তির উপর আর্থিক স্বার্থকে বোঝায়। দ্যাট মিনস হচ্ছে বীমা গ্রহীতা যেই সম্পত্তিটির উপর বীমা করতে চাচ্ছে সেই সম্পত্তিটির উপর বীমা গ্রহীতার মালিকানা অথবা আর্থিক স্বার্থ বিদ্যমান থাকাকেই বলা হচ্ছে বীমাযোগ্য স্বার্থ। প্রত্যেক বীমা চুক্তিতে বীমা গ্রহীতার বীমাযোগ্য স্বার্থ থাকা আবশ্যক। বীমাযোগ্য স্বার্থ বলতে মালিকানা সত্ত্ব বা আর্থিক স্বার্থকে বোঝায়। এই স্বার্থ রক্ষা করাই বীমা চুক্তির উদ্দেশ্য। রহিমের বাড়ি যেমন করিম বীমা করতে পারে না, কারণ সেখানে তার কোনো আর্থিক স্বার্থ নেই, তবে তা করিমের নিকট বন্ধক রাখা হলে সেক্ষেত্রে করিমের আর্থিক স্বার্থ সৃষ্টি হয় এবং তখন সে বীমা করার অধিকারী হয়। দ্যাট মিনস একজন আরেকজনের কাছে যখন কোনো একটি সম্পত্তি বন্ধক রাখে তখন কিন্তু মালিকানা ট্রান্সফার হয়ে যায়, সেই ক্ষেত্রে হয়তো বা করতে পারবে, কারণ তখন হয়তো বা তাদের একটি আর্থিক স্বার্থ তৈরি হচ্ছে। এরপরে বলা হচ্ছে সদিশ্বাসের সম্পর্ক। আমরা বিগত ক্লাসগুলোতে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। সদিশ্বাস মানে হচ্ছে সৎ বিশ্বাস। দ্যাট মিনস হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে একটি উত্তম বিশ্বাস, সুন্দর বিশ্বাসময় যে সম্পর্ক সেটাকে বলা হচ্ছে সদিশ্বাসের সম্পর্ক। এক্ষেত্রে বলা হচ্ছে বীমাকারী প্রতিষ্ঠান এবং বীমা গ্রহীতা তাদের পূর্ণাঙ্গ তথ্য সঠিকভাবে একে অপরকে প্রদান করতে বাধ্য থাকবে, কোনো বিষয় তারা হাইড করতে পারবে না। বীমার ক্ষেত্রে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সদিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। তাই এক্ষেত্রে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে প্রদানে উভয় পক্ষ একে অন্যের নিকট বাধ্য থাকে। এম এন মিশ্র বলেছেন,
বীমা চুক্তি হলো একটি পরম বিশ্বাসের চুক্তি যেখানে উভয় পক্ষের মধ্যে পরিপূর্ণ সদিচ্ছাসের সম্পর্ক বিরাজ করে, আর যে কারণে চুক্তিভুক্ত প্রত্যেকে অন্যের কাছে চুক্তির বিষয়ে আবশ্যকীয় সকল তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে প্রকাশে বাধ্য থাকে। চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পালনেও এরূপ সম্পর্কের অন্তর্ভুক্ত। দ্যাট মিনস বিষয়টি হচ্ছে কিন্তু কোনো কারণে বীমা গ্রহীতা বা বীমাকারী কোনো বিষয় যদি হাইড করে এবং ভবিষ্যতে ক্ষতিপূরণ প্রদান করার ক্ষেত্রে বা নেওয়ার ক্ষেত্রে যদি ওই বিষয়টি উঠে আসে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের চুক্তি বাতিল বলে ঘোষণা করা পসিবল, এবং একজন আরেকজনকে ক্ষতিপূরণ প্রদান না করতে চাইলেও কিন্তু কিছু করার, আইনগতভাবে কিছু করার থাকে না, কারণ মিথ্যা কথা বলা বা সঠিক তথ্য প্রদান না করা কিন্তু সদিচ্ছাসের সম্পর্ককে লঙ্ঘন করা। এর পরের বিষয়টি হচ্ছে প্রিমিয়াম প্রদান। বলা হচ্ছে বীমা ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠানের একমাত্র বেনিফিট হচ্ছে প্রচুর পরিমাণে প্রিমিয়াম গ্রহণ করার মাধ্যমে, এবং ইন ফিউচারে এই প্রিমিয়ামগুলো থেকেই কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করে। বীমার ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান যে ঝুঁকি গ্রহণ করে তার বিনিময়ে বীমা গ্রহীতাকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদান করতে হয়। জীবন বীমার বেলায় এরূপ প্রিমিয়াম সাধারণত কিস্তিতে পরিশোধ করা হয়ে থাকে, তবে নৌ, অগ্নি বা অন্যান্য বীমার বেলায় সাধারণত একেবারেই এরূপ প্রিমিয়াম পরিশোধ করতে, দ্যাট মিনস এককালীন শুরুতেই প্রদান করে এবং নির্দিষ্ট সময়ের জন্য তাদের যেই ক্ষতিপূরণ নিশ্চিত করা সেটা কিন্তু বীমাকারী প্রতিষ্ঠান করে থাকে। আর্থিক ক্ষতিপূরণ বা অর্থ প্রদান। বীমা হলো সম্ভাব্য ক্ষতির বিপক্ষে আর্থিক ক্ষতিপূরণ ব্যবস্থা। তাই বীমাকৃত ব্যক্তি মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারীকে বীমাকারী প্রতিশ্রুতি যে অর্থটা রয়েছে সে অর্থটা প্রদান করে। বীমাকৃত সম্পদের হানি হলে কোম্পানি ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান করে থাকে। প্রত্যক্ষ কারণ বলতে আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে যেই সকল কারণগুলোর কারণে বীমার যোগ্য সম্পত্তির ক্ষতি হলে বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে ক্ষতিপূরণ প্রদান করার কমিটমেন্ট প্রদান করে, সেই সকল কারণগুলোকেই বলা হচ্ছে প্রত্যক্ষ কারণ, এবং সেগুলো বীমা চুক্তিতে লেখা থাকে। কোনো কারণে ওই সকল কারণ ব্যতীত অন্য কোনো কারণে যদি বীমাযোগ্য সম্পত্তির ক্ষতি হয় সেই ক্ষেত্রে বীমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে না। আনুপাতিক অংশগ্রহণ। আনুপাতিক অংশগ্রহণ বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে কোনো একটি সম্পত্তি যদি দুইটি কোম্পানির কাছে বীমা করা হয় সেক্ষেত্রে সম্পত্তিটির যদি আংশিক ক্ষতি হয় সেই ক্ষতিপূরণটি আনুপাতিক হারে ওই দুটি বীমাকারী প্রতিষ্ঠান প্রদান করতে বাধ্য থাকে। যেমন আমি যদি ধরে নিই যে একটি 10 লক্ষ টাকার সম্পত্তি দুটি কোম্পানির কাছে বীমা করা হয়েছে সমানভাবে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা, এখন সেই ক্ষেত্রে ওই 10 লক্ষ টাকার সম্পত্তিটির শুধুমাত্র 4 লক্ষ টাকার ক্ষতি হয়েছে, তাহলে এই 4 লক্ষ টাকার ক্ষতিপূরণটি দুইটি কোম্পানি ভাগ বাটোয়ারা করে 2 লক্ষ 2 লক্ষ করে প্রদান করবে। এটাকে বলা হচ্ছে আনুপাতিক অংশগ্রহণ। এরপর বলা হচ্ছে স্থলাভিষিক্ততার নীতি। এটা পরীক্ষাতে প্রায় আসে। স্থলাভিষিক্ততার নীতি বলতে যেটা বুঝাই সেটা হচ্ছে কোনো একটি সম্পত্তি নষ্ট হয়ে যাওয়ার পরে বা দুর্ঘটনায় কবলিত হওয়ার পরে ওই সম্পত্তিটার বিপরীতে যদি বীমাকারী প্রতিষ্ঠান বীমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে তাহলে ওই ক্ষতিগ্রস্ত যে সম্পত্তিটা রয়েছে সেই সম্পত্তিটার ভগ্নাবশেষ যে অংশটুকু সেটার মালিকানা বীমাকারী প্রতিষ্ঠানের নিকট চলে যায়। একটি উদাহরণের সাহায্যে যদি বিষয়টি একটু আলোচনা করি সেটা হচ্ছে ধরে নিলাম একটি জাহাজের বীমা করা হলো 5 কোটি টাকা। সেই ক্ষেত্রে জাহাজটি নদীপথে চলার সময় দেখা গেল জাহাজটি ডুবে গেল। ডুবে যাওয়ার পরে বীমা গ্রহীতা ওই জাহাজটির বিপক্ষে 5 কোটি টাকা ক্ষতিপূরণ চাইল। বীমাকারী প্রতিষ্ঠান সবকিছু ইনভেস্টিগেট করার পরে বীমা গ্রহীতাকে 5 কোটি টাকা প্রদান করার পরে ওই ডুবে যাওয়া জাহাজটি উদ্ধার করলো। উদ্ধার করার পরে যেই জাহাজটি যে উদ্ধার করলো সেই জাহাজটির মালিকানা কিন্তু আর বীমা গ্রহীতার কাছে থাকবে না, এটা বীমাকারীর কাছে চলে আসবে, কারণ বীমাকারী কিন্তু বীমা গ্রহীতাকে সম্পূর্ণ ক্ষতিপূরণ প্রদান করে দিয়েছে। আর এটাই হচ্ছে স্থলাভিষিক্তকরণ।
সো ধন্যবাদ স্টুডেন্টরা, নিয়মিত ক্লাস করো, তোমাদের পরীক্ষার রুটিন আশা করে পেয়ে গেছো। ধন্যবাদ।